হ্যালো, আসসালামু আলাইকুম। লাইফ ইন অস্ট্রিয়া ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা অস্ট্রিয়াতে অস্ট্রিয়ান লাইফ প্লাস স্টুডেন্টরা কিভাবে আসবে, স্কিল মাইগ্রেশন কিভাবে হয়, এই সমস্ত বিষয় নিয়ে বিভিন্ন তথ্য দিয়ে থাকি। তো আজকেও এর ব্যতিক্রম নয়। একটা আ ছোট্ট টপিকস নিয়ে আলোচনা করব। এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে সেপ্টেম্বর ইনটেক খুবই সন্নিকটে। আজকে আমি যখন ভিডিওটা করছি, আজকে হচ্ছে ২৬শে আগস্ট। তো সেপ্টেম্বরে হোপফুলি অনেকেই ফ্লাই করবেন। তো অনেকের মনে আসলে অনেক ধরনের কোশ্চেন থাকে, অনেক জড়তা থাকে, অনেক চিন্তা থাকে যে আপনি ফ্লাইটটা আসলে অনেকের দেখা যাচ্ছে ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল ফ্লাইট হয়। অথবা অনেকের হয় যে সে ১ম জীবনে হয়তো কোনো একটা ফ্লাইটে যাচ্ছে। তো একটা নার্ভাসনেস কাজ করে, প্লাস অনেক ধরনের কোয়ারিজ থাকে, কি করতে পারবে, কি করতে পারবে না। তো এই সম্পর্কিত অনেক তথ্য হয়তো আপনারা জানেন। আমি একটু আমার অভিজ্ঞতা প্লাস হচ্ছে আমার সাথে যে সমস্ত কলিগরা আসছে বিভিন্ন দেশ থেকে, তাদের অভিজ্ঞতা মিলায়ে এবং বিমানে ভ্রমণ করার সময় আপনার বেশ কিছু দিক আসলে খেয়াল রাখতে হয়, সেই বিষয়গুলো নিয়ে আজকে একটু আলোচনা করার চেষ্টা করব। প্রথমে যে ব্যাপারটা বলতে চাই সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফ্লাইটের ক্ষেত্রে ওরা উল্লেখ করে দেয় যে আপনাকে মিনিমাম ৩ ঘন্টা আগে আসলে এয়ারপোর্টে পৌঁছাতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটার এক্সপেরিয়েন্স আমার হয়েছে। আমি সামহাও একটু লেট করে গেছিলাম। তো আমার ফ্লাইটটা ধরতে বেশ খুব দ্রুত সব কাজ করা লাগছে। এবং আমার একদম এন্ড অফ দ্য মোমেন্টে আমার বোর্ডিং পাসটা নেওয়া লাগছে। তো এটা রিস্কি। চেষ্টা করবেন ৩ ঘন্টারও আগে যাওয়ার, যতটুকু সম্ভব হয়, বা অ্যাটলিস্ট ৩ ঘন্টা আগে অন্ততপক্ষে এয়ারপোর্টে পৌঁছানো। দ্বিতীয় কাজ হচ্ছে আপনি যেহেতু মানে কোনো একটা ফ্লাইটের টিকিট তো কাটছেন। তো সেইটা মানে তাদের অফিসটা বা তাদের টিকিট কাউন্টারটা কোথায়, সেটা কোন গেটের কাছাকাছি। আমি যদি ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কথা বলি, মানে ঢাকা শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কথা বলি, তাহলে দ্বিতীয় তলায় আসলে ইন্টারন্যাশনাল যে সমস্ত যাত্রী তাদের জন্য বোর্ডিং পাস দেওয়া হয়। তো ওইখানে অনেকগুলো গেট আছে। তো আপনি যে টিকিটটা কাটবেন, মানে যে এয়ারলাইন্সের টিকিটটা কাটছেন, সেই এয়ারলাইন্সের বুথটা আসলে কোথায়, এটা আগের থেকে নেট থেকে দেখে নেবেন যে কোড গেট দিয়ে ঢুকলে আপনার একটু দ্রুত হবে টিকিট কাউন্টারে বা আপনার বোর্ডিং পাস নেওয়ার জন্য, চেক ইন করার জন্য। তো সেইটা একটু খেয়াল করে দেখে নেবেন। প্রথমে যেটা করতে হয় যে আপনি হয়তো অনেকগুলো লাগেজ নিয়ে আসবেন। সেই লাগেজগুলো একটা ট্রলিতে নিতে হয়। ট্রলিতে নিয়ে সিরিয়ালে দাঁড়াতে হয় সাধারণত। যদি সিরিয়াল না থাকে তাহলে তো আপনি বেশ লাকি। যদি সিরিয়ালে থাকে তাহলে আপনি ওই গেটে সিরিয়ালে দাঁড়াবেন। ওখানে একটা ইনিশিয়াল চেকিং হবে। হয়তো আপনার পাসপোর্ট দেখবে বা আপনার কাছে কোনো আগ্নেয়াস্ত্র বা কোনো ধরনের কিছু আছে কিনা একটা ইনিশিয়াল চেকিং করে। তারপরে আপনার লাগেজটা হচ্ছে ইলেকট্রিক্যালি চেকিং করা হয়। এরপর আপনি ভিতরে এন্ট্রি নিলেন এবং আপনি যেই এয়ারলাইন্সে যাচ্ছেন তাদের বুকিং কাউন্টারে যাবেন। যাওয়ার পরে ওরা আপনার লাগেজটা হয়তো ওজন করবে, আপনার পাসপোর্টটা দেখবে, আপনার টিকিটটা দেখবে, সেই অনুযায়ী হয়তো আপনাকে সিট দিবে। তো এই জায়গায় একটা কথা বলে রাখি, আমরা অনেক সময় ২ জন বা ৩ জন একসাথে ফ্লাই করি। বাংলাদেশ থেকে অনেকেই করেন একই সিটিতে যাওয়ার সময় বা যোগাযোগ করে যে ২-৩ জন একসাথে ফ্লাই করে। তো এখানে একটা কথা বলে রাখি, টিকিট কাউন্টারে যখন আপনি যাবেন তখন চেষ্টা করবেন ওদের সাথে কমিউনিকেট করা যে আমরা ২ জন একই সাথে জার্নি করছি, তো আমাদের সিটটা যেন পাশাপাশি হয়। ওদেরকে রিকোয়েস্ট করলে ওরা অবশ্যই চেষ্টা করে যদি সিট অ্যাভেলেবেল থাকে আপনাদেরকে পাশাপাশি সিট দেওয়ার। এবং কানেক্টিং যে ফ্লাইট থাকে ওখান থেকে সেই ফ্লাইটের সিট বুকিং হয়। তো সাপোজ ধরেন আপনি দুবাইতে নামছেন বা অনেকে তুর্কিতে নামে, বিভিন্ন এয়ারপোর্টে আসলে ট্রানজিট হয়ে থাকে, অনেকে দিল্লিতেও ট্রানজিট নেন। তো আপনি যখন ফার্স্ট টিকিটটা কাটবেন আপনার ওই সময়ই ফার্স্ট ফ্লাইটের সিট বুকিং দেওয়া হবে। এবং সেকেন্ড যে ফ্লাইট বা কানেক্টেড বা তৃতীয় যদি ফ্লাইট থাকে তাহলে সেক্ষেত্রে সেই ফ্লাইটগুলোর সিট আপনাকে মানে ফিক্সড করে দেওয়া হয়। তো ওই সময় আপনি আসলে একটু বলে দিতে পারেন যে আমরা ২ জন একসাথে ট্রাভেল করছি, আমাদেরকে একটু পাশাপাশি সিট দিয়েন। এটা একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার। তো ওইখান থেকে আপনি যখন লাগেজ-টাগেজ সমস্ত কিছু ওদের কাছ থেকে ছাড়পত্র নিলেন এবং লাগেজ ওরা ওখান থেকে বড় লাগেজ যেটা সেইটার জন্য আপনাকে একটা টোকেন দিবে এবং আপনার বোর্ডিং পাস দিবে এবং আপনাকে কোন কোন জিনিস সাথে নিয়ে যাবে সেটার গাইডলাইনও দিবে। এটা নেওয়ার পরে আপনি একটা কাজ করতে পারেন। ও আচ্ছা, আমি একটা কথা ভুলে গেছি। সেটা হচ্ছে শুরুতে আপনি একটা কাজ করতে পারেন, যখনই আপনি ফার্স্ট চেকিং থেকে ঢুকলেন ওর পাশেই হচ্ছে আপনার বড় লাগেজ বা ছোট লাগেজগুলো র্যাপিং করার জায়গা আছে। ওরা হচ্ছে কাগজ দিয়ে মানে সুন্দর মতো করে র্যাপিং করে দেয়। এইটা আপনি চাইলে করতে পারেন। আমার সাজেশন যদি নেন আমি বলব যে অবশ্যই করেন। কারণ হচ্ছে এই লাগেজটা এক প্লেন থেকে আরেক প্লেনে যায় এবং এদের সিস্টেমেটিক্যালি অনেক সময় অনেক ধরনের অকারেন্সের কথা শোনা যায়। মানে লাগেজটা ড্যামেজ হয়ে যায়, এরকম অনেক কিছু শোনা যায়।
তো বেটার হচ্ছে আপনি যখন র্যাপিং করে নেবেন, আপনার ইম্পর্টেন্ট যেহেতু অনেক কিছু ওর ভিতরে থাকবে, সেগুলো যেন মানে হারায় না যায় বা বিক্ষিপ্তভাবে চলে না যায়, যাতে আপনার লাগেজটা সামহাও যদি ড্যামেজ হয়েই যায়, আপনি যাতে বড় ধরনের ক্ষতির সম্মুখীন না হন। তো এইটা একটু মানে খেয়াল রাখবেন, চাইলে আপনি করতে পারেন। এরপরে তো আপনি লাগেজটা দিয়ে দিলেন, বোর্ডিং পাস নিলেন, এরপরে আপনি হচ্ছে ইমিগ্রেশনে যাবেন। ইমিগ্রেশনে আসলে খুবই সিম্পল হওয়ার কথা, কিন্তু অনেকের এক্সপেরিয়েন্স খুবই খারাপ হয়। বাংলাদেশ যেহেতু, আমি খুব ডিটেলসে এগুলোতে যাব না। আপনি ইমিগ্রেশনের যে প্রসেস সেটা নিয়েই কথা বলি। সিম্পলি হচ্ছে ওরা আপনার পাসপোর্টটা নিবে, আপনার ভিসাটা দেখবে। এবং স্টুডেন্টদের ক্ষেত্রে কি হয়, যদি মানে আপনি ইউরোপের কোনো কান্ট্রিতে আসেন স্পেশালি, ওরা হচ্ছে আপনার এই ভিসাটা খুব ভালোভাবে দেখে। তো এটা ঘাবড়ানোর কিছু নেই, আপনার যেহেতু লিগালি ভিসা, আপনি যেহেতু এটার সাথে মানে শুরু থেকে এই প্রসেসের সাথে সম্পৃক্ত, আপনার ট্রাস্ট আছে, সুতরাং আপনি ওদেরকে কনফিডেন্টলি বলবেন আপনার যা বলার। কোনো সময় মাথা গরম করবেন না, খুব শান্তভাবে ওদেরকে বোঝান, কারণ একটু পরে আপনার ফ্লাইট। সুতরাং মানে চেষ্টা করবেন ওদের সাথে কমিউনিকেট করা, এবং মানে ওরা যাই বলুক আপনি আপনার কথাটা স্টাবলিশ করার চেষ্টা করবেন। আপনার হয়তো ওরা অফার লেটার দেখতে চাইতে পারে, আপনার অরিজিনাল সার্টিফিকেট বা অন্যান্য সার্টিফিকেট দেখতে চাইতে পারে, যাই দেখতে চাই আপনার কাছে আশা করি সমস্ত কিছু থাকবে, সেগুলো প্রোভাইড করবেন, ওদেরকে দেখাতে চেষ্টা করবেন। এরপরে ইমিগ্রেশনে সাধারণত কি হয়, একটা সিল মারে আপনার পাসপোর্টে। অনেক সময় আরেকটা কথা একটু মেনশন করে দিই, অনেক সময় ওরা পুরাতন পাসপোর্টও দেখতে চায়। অনেকের দেখা যাচ্ছে একাধিক পাসপোর্ট থাকে, তো অনেক সময় কি হয়, ওরা পুরাতন কোনো একটা পাসপোর্ট দেখতে চায়। তো সমস্ত পাসপোর্ট সাথে রাখবেন। আমি পরে অবশ্য বলে দিব যে কোনগুলো অবশ্যই সাথে রাখবেন, কি করতে হবে আর কি করতে হবে না, সেটা স্পেসিফিক্যালি দু একটা পয়েন্ট দিয়েও আপনার ক্লিয়ার করার চেষ্টা করব। ইমিগ্রেশনের কথা বলছিলাম, ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেলে এরপর আপনি একটা জায়গায় হয়তো ওয়েট করবেন, কারণ যতক্ষণ পর্যন্ত আপনার ফ্লাইটের গেট ওপেন না হবে ততক্ষণ আপনাকে সে জায়গায় ওয়েট করতে হবে। তো এই ওয়েটিং পিরিয়ডে আপনি আসলে অনেক কিছু কেনাকাটা করতে পারেন। আপনি যদি চান, ডিউটি ফ্রি থেকে অনেক কিছু কেনা যায় ওখানে। অনেকে ক্ষুধার্ত থাকেন, হয়তো 3 ঘন্টা আগে আসছেন, আপনি চাইতে পারেন কিছু একটা খাওয়ার জন্য, সেটাও করতে পারেন। যদি খুব বেশি আগে আসেন, অনেক ধরনের কার্ড হোল্ডারদের জন্য কিছু লঞ্চ থাকে, সেখানেও যাইতে পারেন। এটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, সাধারণত সবাই ওখানে ওয়েট করে। তো ওখানে আপনি ওয়েট করবেন গেট ওপেন হওয়া পর্যন্ত। যখন গেট ওপেন হবে আপনার ফ্লাইটের গেট, তখন আরেকটা চেকিং হয়, এবং সেই চেকিংটাই আপনার সমস্ত ইলেকট্রিক ডিভাইস একটা ওরা বাকেট দিবে, সেই বাকেটের মধ্যে রাখতে হবে, এবং আপনার ইভেন আপনার বেল্ট পর্যন্ত খুলতে হবে। তো এই জায়গায় একটু বলে রাখি, অনেকে অনেক লুজ প্যান্ট পরে যান বেল্ট দিয়ে আটকায়, তো এই জায়গায় একটু ঝামেলা হতে পারে। চেষ্টা করবেন একটু টাইট প্যান্ট পরে যাওয়ার, কারণ এখানে যেহেতু বেল্ট খুলে ফেলা লাগে, আপনার হাতের ঘড়ি থাকলে সেটা খুলে ফেলা লাগবে, আংটি থাকলে খুলে ফেলা লাগবে, মানে সমস্ত প্রকার মেটাল বা বিভিন্ন ধরনের যা আমরা আনুষঙ্গিক পরে থাকি সেগুলো খুলতে হবে, সমস্ত ইলেকট্রিক ডিভাইস ওই বক্সে রাখতে হবে, এবং আপনার যে মানে কাঁধে করে নিয়ে আসার ব্যাগ সেটাও ওখানে রাখতে হবে, এবং আপনার যে হ্যান্ড লাগেজ সেটাও ওখানে রাখতে হবে। মানে ওখান থেকে ইলেকট্রিক্যালি সমস্ত কিছু ওরা চেক করবে এবং আপনাকেও চেক করবে। তো ওখানে আসলে ফাইনাল চেকিং আমরা যেটা বলি ফ্লাইট বা ফ্লাই করার পূর্বে। তো এইটা মানে ঘাবড়ানোর কিছু নেই। এখানে কোনো প্রকার লাইটার নিয়ে যাবেন না, কারণ ওই জায়গায় হচ্ছে ফাইনালি আপনার সমস্ত আগেই হয়তো চেকিং করে আপনার লাইটার বা শার্প কোনো আইটেম থাকলে সেগুলো ওরা ফেলে দিবে। তো এখান থেকে ফাইনাল চেকিংটা হবে, এরপরে আপনি হয়তো ছোট কোথাও ওয়েট করবেন, অথবা যদি একদম অল্প সময় থাকে আপনার ফ্লাইটে, তাহলে আপনাকে গাড়িতে করে বা কোনো একটা কিছুতে করে আপনার প্লেন পর্যন্ত নিয়ে যাওয়া হবে। তো নিয়ে যাওয়ার পরে আসলে প্রসেস খুবই সিম্পল, এরপরে আর কোথাও চেকিং বা কোনো কিছু নেই। আপনি আপনার ছোট লাগেজ বা হ্যান্ড লাগেজ যেটা সেটা সাথে নিচ্ছেন, একটা ব্যাকপ্যাক সাথে আছে, এইগুলো নিয়ে আপনি প্লেনে যখন উঠবেন, আপনার বোর্ডিং পাসে আপনার সিট নাম্বার দেওয়া আছে। আপনি যদি বুঝতে না পারেন, ওখানে বিমানবালা বা অন্যান্য কর্মকর্তারা থাকে ফ্লাইটের, তাদের কাছে জিজ্ঞাসা করলে আপনার আসনটি দেখিয়ে দিবে। সেখানে উপরে লাগেজ রাখবেন, হ্যান্ড লাগেজ, এবং আপনার যে ব্যাকপ্যাক সেটা রেখে দিবেন। তো এরপরে হচ্ছে সিট বেল্ট বাঁধা বা অন্যান্য যে প্রসিডিওর, ওরা আপনাকে গাইডলাইন দিবে কিভাবে সিট বেল্ট বাঁধবেন। অনেক সময় আমাকে কোশ্চেন করেন যে আসলে আমি জানলার পাশে সিট নিব কিনা বা পাবো কিনা। আপনি হয়তো বললে ওরা আপনাকে দিবে, কিন্তু আপনার জার্নি যদি খুব লং মানে সময় ধরে হয়, তাহলে সমস্যা হয়। আপনি যখন একদম জানলার পাশে বসবেন, তখন হয়তো আপনার পাশে আরও 2 জন বা 3 জন থাকতে পারে। তো সামহাও আপনার যদি টয়লেটে যাওয়ার প্রয়োজন হয় বা বাইরে আপনি একটু হাঁটতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে পাশের লোকগুলো ঘুমাইলে সেটা খুব টাফ হয় তাদেরকে ডেকে নিয়ে যাওয়ার। আবার অনেকের শখ থাকে যে না, আমি মানে সব কিছু দেখতে দেখতে যাব,
তো এটা আপনাদের ডিসিশন, আমি জাস্ট কিছু ডিফিকাল্টিস বললাম, এটার ব্যাপারে সচেতন থাকবেন। তো এরপরে অনেকের কানেক্টিং ফ্লাইট থাকে, কোথাও ট্রানজিট থাকে, এগুলো আমরা সবাই জানি। ট্রানজিট পিরিয়ডটা হয়তো কারোর অনেক বেশি হয়, অনেক কম হয়। তো এইটার উপরেও কিছু সাজেশন আমার থাকবে। আপনি যখন কানেক্টিং ফ্লাইটে নামবেন, দেখবেন যে আপনি নামার সাথে সাথে কিছু লোক হয়তো একদম ফুল বাহিরে চলে যাচ্ছে, কিছু লোক কানেক্টিং ফ্লাইটের জন্য অন্য কোথাও যাচ্ছে। তো আপনার টিকিটে আসলে মেনশন করা থাকে ইন ডিটেলস যে হচ্ছে আপনি কোন কোন ইসে নামতেছেন এবং কোন জায়গা থেকে আপনার পরবর্তী ফ্লাইটটা শুরু হবে। তো সেটার উপরে বেসিস করে আপনি হয়তো দুবাইয়ের ক্ষেত্রে, আমি যেহেতু দুবাই থেকে আসছি, দুবাইয়ের কথা আমি বলতে পারি, আপনারা হচ্ছে হয়তো একটা নির্দিষ্ট কাউন্টারে নামাবে, সেখান থেকে আপনাকে বাসে করে বা ওদের নিজস্ব ভেহিকেলে করে আরেকটা স্টেশন পর্যন্ত যাওয়া লাগবে, মানে এয়ারপোর্টের মধ্যেই, সেখান থেকে আপনার পরবর্তী ফ্লাইটটা শুরু হবে। তো আপনার ওয়েটিং পিরিয়ডের মধ্যে আসলে আপনি কি করতে পারবেন? ওয়েটিং পিরিয়ডের মধ্যে আপনি তো বাইরে যেতে পারবেন না। তো আমি আগেই বললাম যে আপনি বিভিন্ন লাউঞ্জ ইউজ করতে পারেন। আপনার যদি মনে হয় যে আমার ওয়েটিং পিরিয়ডটা অনেক বেশি, আমি একটু খাবার খেতে চাই বা একটু রেস্ট নিতে চাই, তো সেক্ষেত্রে আপনি বিভিন্ন লাউঞ্জে যাইতে পারেন, সেখানে খাবার খাইতে পারেন, ওদের একটা নির্দিষ্ট ফি থাকে, সেই ফিটা পেমেন্ট করে আপনি সেখানে আপনার সময়টা কাটাইতে পারেন। এখন কথা হচ্ছে, আমি যদি লঞ্চে যেতে না চাই তাহলে আমি কি করব? এমনিতেই ওয়েট করার অনেক প্লেস থাকে, সেখানে আপনি নিশ্চিন্তে আপনার হ্যান্ড লাগেজ প্লাস আপনার ব্যাকপ্যাক রেখে রেস্ট নিতে পারবেন। একটু খেয়াল রাখবেন জোরে কথা না বলার, শাউট না করার, কারণ ওখানে সবাই রেস্ট নেয়, সবার অনেক পরে পরে হয়তো আবার ফ্লাইট আছে, এটা একটু মাথায় রাখবেন। আর ওখানে খাবার পানি পাওয়া যায়, আপনি ড্রিঙ্কিং ওয়াটার জোন পাবেন বিভিন্ন জায়গায়, কারো কাছে জিজ্ঞাসা করলে আপনাকে দেখাই দিবে, তো আপনি ড্রিঙ্কিং ওয়াটারটা সহজেই পাবেন। আর যে কোনো খাবার কেনার ক্ষেত্রে একটু দামটা জিজ্ঞেস করে নেবেন, কারণ সাধারণত এয়ারপোর্টগুলোতে খাবারের দাম অনেক বেশি হয়ে থাকে, এগুলো দেখা যাচ্ছে ক্ষুধার্ত হলে তো আপনাকে খেতেই হবে, কিন্তু আপনি একটু যাচাই বাছাই করে খাবেন। এইরকম যেন সিচুয়েশন না হয় আপনি একটা খাবার খাইছেন, তারপরে এটা পেমেন্ট করার মতো টাকা নেই, কারণ আমরা অনেক সময় টাকা ক্যারি করি না, বা ইউরো বা ডলার যাই হোক ক্যারি করি না, তখন ঝামেলা হতে পারে। এই ব্যাপারটা একটু কেয়ারফুল থাকবেন। তো এই হচ্ছে ওভারঅল সিনারিও। তারপরে আবার আপনার একটা ছোট ইমিগ্রেশন হবে আপনি পরবর্তী ফ্লাইটের জন্য, দেখা যাচ্ছে সেখানে আপনার পাসপোর্ট দেখবে, ইনিশিয়াল কিছু ডকুমেন্টস দেখবে, দেখে আপনাকে ওখানে, আমার জানা মতে এখনও পর্যন্ত কারোর মেজর কোনো ঝামেলা হয় নাই। ওরা সাধারণত আপনার ভিসাটা দেখে, পাসপোর্টটা দেখে, আপনাকে ইনিশিয়াল দু একটা কোশ্চেনও করতে পারে, আপনি কনফিডেন্টলি উত্তর দিবেন। তারপরে তো হয় আপনি ভিয়েনা অথবা আমাদের ক্ষেত্রে আমরা যেরকম সালসবুর্গে নামছি, বিভিন্ন এয়ারপোর্টে নামতে পারবেন। এরপরে নামার পরে আসলে কি হয়, সালসবুর্গের মতো ছোট এয়ারপোর্টের ক্ষেত্রে আমি একটু সংক্ষেপে বলি, কোনো কিছুই করা লাগে না, আপনি জাস্ট, আমাদের এয়ারপোর্টটা খুবই ছোট, জাস্ট ওখান থেকে আসবেন, আপনার ইমিগ্রেশন আবার হবে, আপনার পাসপোর্টটা নিবে, এবং এইখানে একটু কথা বলে রাখি, কোনো কিছু খুব বেশি ওরা চেক করে না, আপনার জাস্ট ভিসাটা দেখবে, যেহেতু ওই ভিসাটা ওদের দেশ থেকে দেওয়া, ওরা খুব শর্টে এটা ভেরিফাই করতে পারে। আপনার পাসপোর্টটা দেখবে, হয়তো পাসপোর্টের মেয়াদ দেখবে, আপনাকে জেনারেলি কোনো কোশ্চেন করে না ওরা, সিম্পলি ওরা দেখবে এবং বলবে যে ওয়েলকাম ইন অস্ট্রিয়া, দ্যাটস ইট। এরপর আপনি বেরোবেন, আপনার লাগেজটা আসবে, সেটা কালেক্ট করবেন। এখন ভিয়েনার মতো যদি বড় এয়ারপোর্টে নামেন, সেক্ষেত্রে আপনার আসলে কি করা লাগবে? আপনি নামবেন এবং দেখবেন যে আপনার লাগেজটা কোথায় আসছে। আপনি আসার পরে হয়তো আপনি একটা রানওয়েতে আপনাকে নামাই দিবে, রানওয়ে তো না, আসলে সাইডে হয়তো নামাই দিবে, ওখান থেকে বাসে করে বা ওদের কোনো একটা ভেহিকেলে করে আপনাকে নিয়ে আসবে। এরপরে আপনি লাগেজ কোথা থেকে মানে কালেক্ট করতে হয়, এটা মানে ওদের কাছে জিজ্ঞেস করবেন কোন কাউন্টার থেকে বা কোন বেল্ট থেকে আসলে আপনার লাগেজটা আসবে, সেটা একটু দেখে নেবেন। দেখে সেখান থেকে লাগেজ কালেক্ট করবেন। তারপরে আপনার, যদি আপনি মানে ভিয়েনা থেকে অন্য সিটিতে যান, ধরেন আমি ধরলাম যে আপনি ভিয়েনা থেকে গ্রাজে যাচ্ছেন, অথবা সালসবুর্গে আসছেন, অথবা লিঞ্জে যাচ্ছেন, মানে সবাই তো বিভিন্ন সিটিতে যায়, অথবা ভিয়েনাতেই যাচ্ছেন, তো নামার মানে ভিয়েনাতে আপনি হয়তো থাকবেন। তো এরপরে কি করতে হয়, অনেকে দূরে যারা যায় তারা হয়তো কানেক্টিং ট্রেনের টিকিট কাটেন। তো এই ট্রেনটা কখন সেটা খেয়াল করবেন, যদি খুব অল্প সময়ের মধ্যে হয় তাহলে আপনি দ্রুত হয়তো লাগেজ কালেক্ট করে ইমিগ্রেশন কমপ্লিট করে সেই ট্রেন স্টেশনে যাবেন। এটা বলা হয় ফ্লুগহাফেন বানহফ। বানহফ মানে ট্রেন স্টেশন, আর ফ্লুগহাফেন মানে হচ্ছে এয়ারপোর্ট। তো এয়ারপোর্টের আমরা যেটা বলি বিমানবন্দর স্টেশন বাংলায় যদি আমি বলি, তো এরকম একটা স্টেশন আছে একদম এয়ারপোর্টের সাথে লাগোয়া। তো সেখান থেকে আপনি যত দ্রুত সম্ভব ট্রেনের সময় অনুযায়ী চলে যাবেন। তো এটা আসলে মানে ওখানে যারা আছে, মানে সেখানে পুলিশ থাকতে পারে, ইমিগ্রেশন অফিসার থাকতে পারে, হেল্প ডেস্ক থাকে, তাদের কাছে, যেহেতু আপনার ফার্স্ট টাইম আপনি কিছুই চেনেন না, তাদের কাছে আপনি জিজ্ঞাসা করতে পারেন নির্ভয়ে যে আমি আসলে ফ্লুগহাফেন বানহফে যাব, আমাকে রাস্তাটা একটু বলে দেন, বা কোন লিফটে আমি যাব, বা কোথায় যাব,
ওনারা একদম ক্লিয়ার একটা গাইডলাইন দিয়ে দিবে। হেজিটেট ফিল করার কিছু নেই যে আমি জার্মান জানি না, আমি এখানে কথা বলতে পারবো কি না, এরকম কোনো ব্যাপার নেই। আপনি জাস্ট বললে ওরা আপনাকে একটা পথ দেখায় দিবে। এইটা হচ্ছে, এরপরে তো আপনি চলে আসলেন, এরপরের প্রসেসটা আমরা না বলি, আমি হচ্ছে কিছু স্পেসিফিক পয়েন্ট তুলে ধরতে চাই যেটা আপনাকে অনেক বেশি হেল্প করবে, যে কি আপনি অবশ্যই করবেন আর কি অবশ্যই এড়িয়ে চলবেন। এই দুইটা নিয়ে একটু কথা বলতে চাই। একটা হচ্ছে আপনি কি করবেন সেটা নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে আপনার পাসপোর্ট এবং বিগত সমস্ত পাসপোর্ট আপনার সাথে রাখবেন। কি হয় অনেকের ক্ষেত্রে যে আপনি কারেন্ট যে পাসপোর্টটা সেটা হয়তো সাথে রাখছেন, পুরাতন ওল্ড পাসপোর্টগুলো আপনি হয়তো বড় লাগেজটাই দিয়ে দিচ্ছেন। তো সামহাও যদি ইমিগ্রেশনের সময় ওরা আপনার কাছে চায় যে আপনার পুরাতন পাসপোর্ট দেন, আপনি তখন দিতে পারবেন না। তো এই ব্যাপারে সচেতন থাকবেন। অবশ্যই অবশ্যই আপনার সমস্ত পাসপোর্ট আপনার সাথে রাখবেন। হয়তো এরকম হতে পারে কারেন্ট পাসপোর্টটা আপনার হাতে থাকলো আর আপনার ব্যাকপ্যাকের মধ্যে অন্যান্য পাসপোর্টগুলো থাকলো। সমস্ত প্রকার ডকুমেন্টস, সেটা মেইন সার্টিফিকেট হতে পারে, মেইন ট্রান্সক্রিপ্ট হতে পারে, অফার লেটার হতে পারে, পুলিশ ক্লিয়ারেন্স হতে পারে, বার্থ সার্টিফিকেট হতে পারে, বা হোয়াট এভার ইট ইজ, যত ধরনের ডকুমেন্টস আছে সেটা একটা ফাইলে করে আপনার ব্যাকপ্যাকে রেখে দিবেন। ল্যাপটপটা অবশ্যই ব্যাকপ্যাকে রাখবেন। আমি সাজেস্ট করবো সমস্ত প্রকার ইলেকট্রিক ডিভাইস, কোনো ইলেকট্রিক ডিভাইস মানে সেটা ট্রিমার হতে পারে, সেটা আপনার ল্যাপটপ হতে পারে, পাওয়ার ব্যাংক হতে পারে, মানে ইলেকট্রিক যত ডিভাইস আপনি ক্যারি করতে চান সেগুলো আপনার ব্যাকপ্যাকে রাখবেন। কারণ এগুলো আপনার যে কোনো সময় লাগতে পারে, অথবা আপনি যদি বড় লাগেজে দেন সেখানে ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকতে পারে। অনেক ধরনের অকারেন্সের কথা আমরা শুনি, এই ব্যাপারটা একটু সচেতন করে দিলাম। এরপরে হচ্ছে ইয়ার টিকিটটা, আপনি যখন বাসা থেকে বেরোবেন অবশ্যই ইয়ার টিকিটটা আপনার সাথে আছে কিনা চেক করে নেবেন। অনেক সময় অনেকে ভুলে যান, এই ব্যাপারটা সচেতন থাকবেন। তারপরে হচ্ছে আপনি নিঃসন্দেহে কিছু ইউরো বা ডলার ক্যারি করবেন, সেই ইউরো বা ডলার আপনার সাথে রাখবেন। সেটা মানে অ্যামাউন্ট যতই হোক। আরেকটু বলে রাখি, অনেকে আমার কোশ্চেন করেন যে আমি আসলে মানে লিগালি কত ইউরো সাথে করে নিয়ে আসতে পারবো ক্যাশ। আপনি লিগালি ক্যাশ সাথে করে নিয়ে আসতে পারবেন হচ্ছে 10,000 ইউরো। কিন্তু মানুষ বলে যে আসলে ঝামেলা করে। ঝামেলা কেন করে? আপনার সাথে যদি প্রুফ না থাকে। অনেক সময় আমরা টাকাটা কনভার্ট করি যে কোনো একটা এজেন্সি থেকে বা কোনো একটা জায়গা থেকে, তো সেই সময় আমরা কোনো ওদের কাছ থেকে ডকুমেন্টসটা নিই না। এই ডকুমেন্টসটা মাস্ট নিতে হবে আপনাকে, তাহলে আপনার কোনো জায়গায় ঝামেলা করবে না, যেহেতু আপনার 10,000 পর্যন্ত অ্যালাও আছে সাথে করে ক্যারি করার। তো অ্যামাউন্টটা যেইটাই হোক না কেন সেটা আপনি আপনার সাথে রাখবেন, কোনোভাবে বড় লাগেজে বা অন্য কোথাও দেওয়ার দরকার নেই। কারণ ভিতরে কোথাও ছিনতাই হওয়ার, কোথাও ঝামেলা হওয়ার পসিবিলিটি যেহেতু নেই, সবসময় আপনি সাথে রাখবেন এবং কেয়ারফুলি রাখবেন। এটা একটা ব্যাপার। আর হচ্ছে যে কোনো কোশ্চেন, সেটা আপনি প্লেনে ওঠার পরে বিমানবালাদের হোক, অথবা আপনি মানে কোনো একটা বিমানবন্দরে আছেন, সেইখানে আপনি কারোর কাছে যে কোনো একটা প্রয়োজনে, আপনি হয়তো টয়লেটে যাবেন, আপনি খুঁজে পাচ্ছেন না, আপনি জিজ্ঞাসা করতে পারবেন। আপনি হয়তো ওয়াইফাই আছে কিনা এখানে ফ্রি কোনো, জিজ্ঞাসা করতে পারবেন, জিজ্ঞাসা করবেন, কোনো ব্যাপার না। সবাই সাধারণত খুবই ফ্রেন্ডলি থাকে, আপনাকে অ্যান্সার দিবে। এই ব্যাপারটা একটু বলে রাখি, আপনি হেজিটেট ফিল করবেন না, নার্ভাস হবেন না, অবশ্যই আপনি জিজ্ঞাসা করবেন। আর যদি সুযোগ থাকে তাহলে আপনি যেটা করবেন যে চেষ্টা করবেন দু একজনের সাথে কমিউনিকেট করে দু একজন একসাথে ফ্লাই করার। মানে এটা কেন বলতেছি, অনেক সময় কি হয় যে আমরা চেষ্টা করি যে হচ্ছে দু একজন খুঁজে আসার, কারণ আপনার এই জার্নিটা অনেক বেশি লম্বা। আপনি হয়তো একটা বড় ট্রানজিট আছে আপনার, তারপরে হচ্ছে আপনাকে একটা লম্বা ফ্লাই করতে হবে, সাথে অনেক লাগেজ থাকবে, অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্টস থাকবে। এগুলো বেটার হয় যদি আপনার সাথে একজন কেউ থাকে। হয়তো আপনি রেস্ট নিচ্ছেন, সে জেগে আছে, অথবা আপনি জেগে আছেন, সে রেস্ট নিচ্ছে, হয়তো কেউ একজন খাবার পানি নিয়ে আসতে গেছে। মানে এই ব্যাপারটা অনেক বেশি হেল্পফুল হয়। আপনি চেষ্টা করবেন কমিউনিকেশন করে একই সাথে দু তিনজন ফ্লাই করা, তাহলে আপনার জন্য একটা কোম্পানি দেওয়ার লোক হবে। তো এই গেল হচ্ছে আপনি মাস্ট কি কি করবেন। এখন আমি বলবো যে কি কি আসলে করা উচিত না বা করা ঠিক হবে না। সেটা হচ্ছে যেরকম স্ট্রেস নেওয়া ঠিক হবে না। ঠিক আছে, আপনার এটা ফার্স্ট জার্নি, আপনি আপনার স্বপ্নের কাছাকাছি চলে যাচ্ছেন, ফ্লাই করতেছেন। তো অনেক সময় আমরা নার্ভাস হয়ে যাই, অনেক সময় আমরা অনেক এক্সাইটেড হয়ে যাই, অনেক সময় আমরা খুব হোপলেস হয়ে যাই। ফার্স্ট জার্নি, আমি হয়তো একা জার্নি করছি, আমি জানি না কিছু। অনেকে হয়তো ফার্স্ট টাইম কোনো মানে প্লেনে উঠছেন। তো এরকম অনেকগুলো ব্যাপার থাকে। তো আমি বলবো যে কুল থাকেন, খুব শান্ত থাকেন। আপনি যেহেতু আপনার সমস্ত ইনফরমেশন জানেন, আপনার ফার্স্ট ফ্লাইট কখন, সেকেন্ড ফ্লাইট কখন, কোথায় নামছেন, কতক্ষণ ট্রানজিট, কি কি খাবার দেবে, এগুলো সমস্ত ইনফরমেশন আপনি যেখান থেকে টিকিট কাটছেন সেখান থেকে আপনি সমস্ত কিছু পাবেন।
এই জন্য একদম শান্ত থাকবেন, চেষ্টা করবেন শান্ত থাকার। যেহেতু আপনি বাসা ছেড়ে আসছেন, আপনার এই কথাগুলো বারবার মনে হবে যে আমি ফ্যামিলিকে ছেড়ে যাচ্ছি। হয়তো আপনার বিদায় দিতে এসে আপনার পরিবারের লোকজন কান্নাকাটি করছে, আবেগপ্রবণ হয়ে গেছে। এই সমস্ত কিছু আপনার মাথায় কাজ করবে এবং ভুল হবে। আমার ক্ষেত্রে যেরকম হয়েছিল যে আমি কি করছিলাম, আমার হ্যান্ড লাগেজটা একটা চেকিং পয়েন্টে রেখে চলে আসছিলাম। তো ওই হ্যান্ড লাগেজে কিন্তু আমার অনেক ইম্পর্টেন্ট কিছু ছিল। তো যেটা বলবো যে হ্যাঁ ঠিক আছে, একটা নার্ভাসনেস কাজ করে, আমি নিজেও ভুল করছি। সেই জন্য বলবো যে একটু কেয়ারফুল থাকবেন যে হ্যাঁ আপনি বাসা ছেড়ে চলে যাচ্ছেন, এই জিনিসটা আপনাকে পীড়া দিচ্ছে, কিন্তু আপনার যে সাথে যে জিনিসগুলো আছে সেগুলো ইম্পর্টেন্ট, সেগুলোর ব্যাপারে সচেতন হবেন। তো এটা একটা ফার্স্ট পয়েন্ট যে আপনি স্ট্রেস নেবেন না, স্ট্রেসলেস থাকার চেষ্টা করবেন, ব্রিথ নেবেন লম্বা লম্বা, তাহলে আপনার হয়তো একটু উপকার হবে। কোনো প্রকার খাবার, ফুড, ওয়াটার কোনো কিছু নেওয়া যাবে না। এটা মানে একেবারে নিষেধ করে দেওয়া আছে রুলসে যে আপনি কোনো প্রকার খাবার নিয়ে ঢুকতে পারবেন না, পানি বা পানির বোতল নিয়ে ঢুকতে পারবেন না। এখন হ্যাঁ, অনেকে আপনাকে বলবে যে আমি ট্রাভেল করার সময় নিয়ে গেছি। এখন পার্সোনালি কেউ নিয়ে যেতে পারে, তার হয়তো চেকিং হয় নাই। আপনার ক্ষেত্রে যে হবে না এরকম কোনো নিশ্চয়তা কিন্তু কেউ দিতে পারবে না। তা আপনি কেন রিস্ক নেবেন? আপনি মানে প্লেনে উঠে যতবার পানি চাইবেন ওরা আপনাকে পানি সাপোর্টটা দিবে। আবার আপনি প্লেন থেকে নামার পরে যেখানে আপনার ট্রানজিট থাকবে সেখানেও আপনি ড্রিঙ্কিং ওয়াটার জোন পাবেন। আপনি বোতলটা সাথে নিয়ে যান, আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। কোনো খাবার নিয়ে ওঠার দরকার নেই, কারণ এগুলো খুবই রিস্কি, ধরা পড়লে ঝামেলা হবে। এই হচ্ছে ব্যাপার। আর কোনো শার্প অবজেক্ট, আগে আমি বলছি, কোনো ছুরি, কাঁচি, ব্লেড এগুলো অন্তত পক্ষে আপনার হ্যান্ড লাগেজ এবং ব্যাকপ্যাকে রাখা যাবে না। আপনি হয়তো চাইলে হ্যাঁ আপনার বড় লাগেজটার মধ্যে নিতে পারেন, কিন্তু সেগুলো তো আসলে অনেক সময় অনেক ধরনের ঝামেলা হয়। তা আমি বলবো যে এগুলো অ্যাভয়েড করে যান, এখানে সমস্ত কিছু পাওয়া যায়। সো এগুলো আসলে আগের থেকেই অ্যাভয়েড করে যাওয়া উচিত। লাইটার সাথে নেবেন না, এটা তো আগেই বলে দিলাম। আরেকটা হচ্ছে, এর আগে আমি বলছি, দাম না শুনে কোনো কিছু খাবেন না। আপনি প্লেনের মধ্যে হোক বা হয়তো আপনি ট্রানজিটে যেখানে ওয়েট করছেন সেখানেই হোক, মানে দামটা জিজ্ঞাসা করে খাবেন। আর যেহেতু ফার্স্ট টাইম জার্নি করছেন, ওয়েট মানে আপনার যে লাগেজের যে মানে অ্যালাউন্স এটার বেশি নেবেন না। 1-2 কেজি হ্যাঁ এদিক ওদিক হতে পারে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু আপনি 4 কেজি 5 কেজি বেশি নিচ্ছেন, আপনি হয়তো আপনার একটা মানে সিনিয়র ভাইয়ের কাছ থেকে শুনছেন যে আরে আমি 5 কেজি বেশি নিয়ে আসছি, এটা কোনো ব্যাপার না। আমার ক্ষেত্রে পার্সোনালি আমি বলছি ঝামেলা হয়েছে, এবং আমার অনেক ইম্পর্টেন্ট কিছু, আমি এখন এগুলো না বলি, আমি ফেলে রেখে আসছি এবং সেগুলোর সাথে আমার আবেগ জড়িত ছিল। তো এটা আমার খুবই পীড়া দিছে। আমি যদি আগের থেকে মানে কেয়ারফুল থাকতাম তাহলে আমি সেগুলো হয়তো আমার ফেলে দেওয়া লাগতো না, আমি আগেই হয়তো শর্ট আউট করে কিছু আমার অপ্রয়োজনীয় জিনিস রেখে আসতাম। তো সাজেশন করব, কোনো প্রকার এক্সট্রা জিনিস নিয়েন না ফার্স্ট টাইম। এখানে সব কিছু পাওয়া যায়, আমি বারবার বলছি, আমি আমার আগের শপিংয়ের ভিডিওতেও বলছি যে এখানে অনেক কিছু পাওয়া যায় এবং কম দামে পাওয়া যায়। তো এগুলো বেটার হচ্ছে যে আপনি প্রথম টাইম কোনো প্রকার স্ট্রেস নিয়েন না। আপনার যতটুকু অ্যালাউন্স, হয়তো 30 কেজি বা 25 কেজি বা 22 কেজি যেটাই হোক বড় লাগেজে, সেইটাই নিয়েন লাগেজ সহ। এবং হচ্ছে ছোটো লাগেজে হয়তো 7 কেজি, সেই 7 কেজিই নিয়েন। 1-2 কেজি বা আধা কেজি এটা কোনো ব্যাপার না, ওরা হচ্ছে মার্চি করে, বাট বেশি নিয়েন না, এটা ঝামেলা হবে। তারপরে হচ্ছে পাসপোর্ট হোল্ডার না নেওয়া, কারণ অনেক সময় ওরা বিরক্ত হয়। আপনি যখন ইমিগ্রেশনে বারবার পাসপোর্ট হোল্ডার সহ বা একটা ফাইল সহ দেখাবেন না, ওরা বিরক্ত হবে। ওরা আপনার কাছে ফাইল চায় নাই, ওরা আপনাকে পাসপোর্ট হোল্ডার সহ চায় নাই, সিম্পলি ওরা আপনার কাছে একটা পাসপোর্ট চাইছে। তো ওদের সাথে কোঅপারেট করেন, কারণ ওরা সারাদিন অনেক যাত্রী নিয়ে কাজ করে, অনেক পার্সন নিয়ে কাজ করে, ওরা বিরক্ত হওয়াটা খুবই স্বাভাবিক। তো সেই জন্য আপনি চেষ্টা করবেন যে একদম পাসপোর্ট চাইছে আপনি পাসপোর্ট দেওয়ার, অফার লেটার চাইছে অফার লেটার দেওয়ার, এক্সট্রা কোনো কিছু দেওয়ার দরকার নেই, ফাইল সহ ধরে দেওয়ার দরকার নেই। ঠিক আছে, এগুলো হচ্ছে খেয়াল রাখবেন। আর কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে হ্যাঁ, ট্রানজিটের ভিতরে ওয়াইফাই নিয়ে অনেকের ইস্যু হয়, এটা একটু ক্লিয়ার করি সংক্ষেপে। দুবাইতে আমার ট্রানজিট ছিল, দুবাইতে ওয়াইফাই নিয়ে কোনো ঝামেলা নেই। আপনি যে কোনো জায়গায় ওয়াইফাই কানেক্ট করতে পারবেন, আপনি কল দিতে পারবেন না, সেটা মেসেঞ্জার হোক হোয়াটসঅ্যাপ হোক, ওরা কলটা আসলে রেস্ট্রিক্টেড করে রাখে। আপনি হয়তো মেসেজিং করতে পারবেন, জানাইতে পারবেন, চেষ্টা করবেন যে বাসায় জাস্ট জানানো, ইনফর্ম করা যে আমি পৌঁছাই গেছি এই জায়গায়, পরবর্তী ফ্লাইট আমার এখন। এর ভিতরে আপনি রেস্ট নেবেন, এত যেহেতু কথা বলা যাচ্ছে না, এত মেসেজিং করে আপনার হয়তো আরও মাথা ব্যথা শুরু হতে পারে। এগুলো অ্যাভয়েড করে যাওয়া উচিত, ট্রাই করা একটু রেস্ট নেওয়া, মানে ওই সময়টা এনজয় করা, বা আপনি ঘুরে ঘুরে দেখতে পারেন, এটা হচ্ছে ব্যাপার। আর যদি মানে দিল্লি হয় বা তার্কিশ হয় বা মানে এরকম কোনো হয়, ট্রানজিট পয়েন্ট হয় যেখানে ওয়াইফাই কিন্তু লিমিটেড, আপনি আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে একটা টেম্পোরারি পাসওয়ার্ড ওদের কাছ থেকে নিতে পারবেন,
ওদের কাছ থেকে বলছে অনেক হেল্প ডেস্ক থেকে দেয় ওয়াইফাইয়ের পাসওয়ার্ড, বা আপনার ওখানে অটোমেটিক কোনো থাকে সেখানে জাস্ট পাসপোর্টটা শো করলে ওরা একটা আপনার টেম্পোরারি পাসওয়ার্ড দিয়ে দেয় ওয়াইফাইয়ের জন্য। সেটা হয়তো 1 ঘন্টা বা 1.5 ঘন্টা কাজ করবে, তারপরে আর কাজ করবে না, অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। তো অনেকে বুদ্ধি দেয় কি, আপনি আপনার কাছে যদি একাধিক পাসপোর্ট থাকে, আপনি ফার্স্ট পাসপোর্ট দিয়ে একটা টেম্পোরারি পাসওয়ার্ড নিলেন, সেকেন্ড পাসপোর্ট যদিও ইনভ্যালিড, তারপরে ওগুলো দিলে ওরা আরেকটা আপনার পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পসিবিলিটি আছে। তো যার কাছে 2-3টা পাসপোর্ট আছে সে হয়তো এইভাবে ওয়াইফাইয়ের টাইমটা বাড়াইতে পারবে। এখন দিল্লির ক্ষেত্রে একটা কথা বলি, দিল্লির ক্ষেত্রে কি হয়, আমরা যেহেতু মানে কিছুদিন আগেই ভিসা ফেস করে আসি, আমাদের কাছে একটা ইন্ডিয়ান সিম কার্ড থাকে। তো সেটার ক্ষেত্রে করতে পারেন কি, ওই সিম কার্ডটা অ্যাক্টিভ রাখতে পারেন। আপনার যদি ইন্ডিয়াতে পরিচিত কেউ থাকে, আপনি অ্যাক্টিভ রাখলেন, যেহেতু 2-3 মাস পরে আপনি ফ্লাই করছেন, ওই সিমটা অ্যাক্টিভ থাকলে আপনি দিল্লিতে নেমে দিল্লিতে আপনি ওই ওয়াইফাই দেখা যাচ্ছে কারোর কাছ থেকে রিচার্জ করায় আপনি ইউজ করতে পারলেন ওয়াইফাইটা। তো এইটা হচ্ছে প্রিলিমিনারি সাজেশন। অন্য দেশ হলে আর কোনো অপশন নেই, আপনার হয়তো 1-1.5 ঘন্টা ওয়াইফাই চালাবেন, এর ভিতরে বাসায় জানাই দিবেন, তারপরের সময়টা আসলে আপনার মতো করে সময় কাটাইতে হবে। আর একটা কথা বলি যে অনেকে বলেন যে বাচ্চা নিয়ে ফ্লাই করব, সেক্ষেত্রে আসলে আমার কি ব্যাপারে সচেতন থাকতে হবে, খাবার নিয়ে উঠতে পারবো কিনা। দেখেন, বাচ্চার ক্ষেত্রেও সেম, আপনি খাবার নিতে পারবেন না, কিন্তু বাচ্চার ক্ষেত্রে ওরা অ্যালাউ করে লিকুইড ফুড, অনেক ধরনের লিকুইড ফুড পাওয়া যায়, সেগুলো আপনি সাথে নিতে পারেন। এবং আপনি যখন ইমিগ্রেশনে বা আপনি বোর্ডিং পাস নেবেন, ওদের কাছে অনুমতি নিয়ে নেবেন, বা আপনি হয়তো ট্রলি নিয়ে যাচ্ছেন, সেই ট্রলিটার ব্যাপারে ওরা আপনার সুন্দর মতো করে একটা টোকেন দিয়ে দিবে। তো এই ব্যাপারগুলো হচ্ছে ওদের কাছে ফ্র্যাঙ্কলি বললে ওরা আপনার এই ব্যাপারে খুব সহযোগিতা করবে। তো বাচ্চার ব্যাপারে এটাই ছিল যে আপনি খাবার আর বাচ্চা এবং ওয়াইফ সহ ফ্লাই করলে আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি একটা যেখানে হয়তো অনেক লং ট্রানজিট আপনার, সেখানে আপনি একটা লঞ্চ নিয়ে নেন, সবাই ভালো মতো করে কিছু খাইলেন, ফ্রেশ হইলেন, রেস্ট নিলেন, এটা আপনার জন্য ভালো হবে। কিছু টাকা খরচ হলো, এটা ভালো। আরেকটা ব্যাপার হচ্ছে যে হ্যাঁ, আপনি এই ব্যাপারটা হেজিটেট ফিল করার কিছু নেই, খুব বেশি টাকা খরচ হয় না, লঞ্চটা আপনি নিতে পারেন, নিয়ে আপনি আপনার সময়টা ভালোভাবে কাটাতে পারেন। তো এই হচ্ছে ফ্লাইট রিলেটেড বিভিন্ন ধরনের ইস্যু, মানুষের ভয় কাজ করে। আমি আপনাদের বলবো ভয়ের কিছু নেই, আপনার কাছে যেহেতু একটা লিগ্যাল ভিসা আছে, আপনি এই দেশে আসার জন্য পারমিটেড, সো কোথাও কনফিডেন্স হারাবেন না, কোথাও হেজিটেট ফিল করবেন না, বাট কোথাও শাউট করবেন না, এরা এগুলো পছন্দ করে না। একদম স্মুথলি আসবেন, চেষ্টা করবেন কুল থাকার, যে যেখানে যে ডকুমেন্টস চাচ্ছে সেটা দেওয়ার, এবং আপনার সমস্ত ডকুমেন্ট সংরক্ষণ করার দায়িত্ব আপনার। আপনি কোথায় কোন ডকুমেন্ট সাবমিট করছেন, অনেক সময় হয় আমি পাসপোর্টটা দিলাম, পাসপোর্টটা নিতে ভুলে গেলাম, হতে পারে। আবার দেখেন, আপনার যে বোর্ডিং পাসটা, এটা সবসময় সাথে রাখতে হবে, সুতরাং এই ব্যাপারটা সচেতন থাকতে হবে। অনেকে সাজেস্ট করে যে আমি একটা বেল্ট আলা ছোটো ব্যাগ ক্যারি করতে পারি কিনা, অবশ্যই ক্যারি করতে পারেন। তো এই ব্যাপারগুলো আপনার মতো সুবিধা মতো কীভাবে কী করবেন, সেটা আপনার নিতান্ত ব্যক্তিগত ব্যাপার। আবার আমি যেগুলো বললাম সবগুলোর সাথেই যে আপনি এক্সপেরিয়েন্স হবেন এরকম না, আপনার ক্ষেত্রে নতুন কোনো এক্সপেরিয়েন্সও আসতে পারে। তো সেই ব্যাপারে আগের থেকে একটু সচেতন থাকা। তো এটা ছিল আজকের মতো, যে আপনি ফ্লাইটে আসার সময় কি করবেন। আপনারা আর কোন কোন সাবজেক্টের উপরে ভিডিও দেখতে চান আমাদেরকে জানাইতে পারেন কমেন্টস বক্সে, আমরা চেষ্টা করব সেই ব্যাপারগুলো আপনাদের সামনে তুলে ধরার। ভালো থাকবেন, এবং আপনারা যারা আসছেন এই সেপ্টেম্বরে, তাদের জন্য শুভকামনা থাকলো। আশা করি হয়তো কোনো একটা শহরে আপনাদের সাথে দেখা হয়ে যেতে পারে, আমাদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করবেন। আমরা একটা ভালো কমিউনিটি গড়ে তুলতে চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।